মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। মদন মিত্রকে আমি বলবো যে কিছুদিন আগেই তিনি অভিষেক ব্যানার্জি তার নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা, তিনি বাদে তাদের কারুর কথা উনি শোনেন না। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কিছুটা মনোমালিন্য হয়েছিল, দুজনের মধ্যে যখন একটু ঠোকাঠুকি হয়েছিল, তখন তিনি বলেছিলেন, কে কল্যাণ? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করছি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ কিন্তু সে কথাগুলো ভুলে যায়নি। এখন তিনি বিজেপিতে এসে বা নতুন তৃণমূলে গিয়ে পিসি ভাইপোর সাথে দূরত্ব বাড়ানোর জন্য বলছেন যে অভিষেক নাকি ক্রিমিনাল বলছেন, তিনি খুন করাতেন, এই সব কথা বলছেন। মানুষকে এত বোকা ভাবেন কেন আমি জানি না। মদন মিত্রের মতো লোকজন ক্রিমিনাল শুধু কিন্তু অভিষেক ব্যানার্জি একা নয়, আপনিও তার দোষর। আপনিও কিন্তু একটা টাইমে ভুলে যাবেন না সাংবাদিকদের আটকে রেখেছিলেন। আপনিও কিন্তু সেই 1 2 3 4 করা বিখ্যাত ব্যক্তি, যিনি সাংবাদিকদের মমতা ব্যানার্জিকে পিছনে রেখে গেট আউট করতে বলেছিলেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। মদন মিত্র বলছেন ক্রিমিনাল ভাই। এখন দেখা যাচ্ছে যে যারা তৃণমূল ত্যাগী, যারা তৃণমূলে সবচেয়ে বেশি দুর্নীতি করেছিল, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি, তারা হঠাৎ করে তৃণমূলের পিসি এবং ভাইপোর সমালোচনা করতে উঠে পড়ে লেগেছেন। মদন মিত্রকে আমি বলবো যে কিছুদিন আগেই তিনি অভিষেক ব্যানার্জি তার নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা, তিনি বাদে তাদের কারুর কথা উনি শোনেন না। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কিছুটা মনোমালিন্য হয়েছিল, দুজনের মধ্যে যখন একটু ঠোকাঠুকি হয়েছিল, তখন তিনি বলেছিলেন, কে কল্যাণ? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করছি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ কিন্তু সে কথাগুলো ভুলে যায়নি। এখন তিনি বিজেপিতে এসে বা নতুন তৃণমূলে গিয়ে পিসি ভাইপোর সাথে দূরত্ব বাড়ানোর জন্য বলছেন যে অভিষেক নাকি ক্রিমিনাল বলছেন, তিনি খুন করাতেন, এই সব কথা বলছেন। মানুষকে এত বোকা ভাবেন কেন আমি জানি না। মদন মিত্রের মতো লোক ক্রিমিনাল শুধু কিন্তু অভিষেক ব্যানার্জি একা নয়, আপনিও তার দোষর। আপনিও কিন্তু একটা টাইমে ভুলে যাবেন না সাংবাদিকদের আটকে রেখেছিলেন। আপনিও কিন্তু সেই 1 2 3 4 করা বিখ্যাত ব্যক্তি, যিনি সাংবাদিকদের মমতা ব্যানার্জিকে পিছনে রেখে গেট আউট করতে বলেছিলেন। এরপরে আর একটা কথা বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে জানেন তো? আর্জেন্টিনা হেরেছে, নীল সাদা রংটা নিয়ে যারা চলে না, তাদের সত্যিই খুব দুর্দিন যাচ্ছে। হ্যাঁ, একদিকে পিসি, একদিকে মেসি, দুজনেরই খারাপ সময়। তো সেই খারাপ সময় একটা কথা, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তো ওই লাথি মারা শুরু করে দিয়েছেন। এখন পিসি ভাইপোর একটু খারাপ সময়, একটু লাথি মেরে, টুক করে একটু লাথি মেরে দেখি, মেসির মতো একটা টুকুস করে একটা লাথি মেরে দেখতে চাইছেন যে কেরাম। আপনাদের সৎ সাহস থাকে তাহলে অভিষেক ব্যানার্জি যা করেছেন, এই 15 বছরে যা অত্যাচার করেছেন, সেগুলো সামনে আনুন, মানুষ আপনাকে বাহবা দেবে। কিন্তু আবার খেয়াল রাখবেন, সেই অভিষেক ব্যানার্জি যা করেছেন সেগুলো সবকটা সামনে আনতে গেলে দেখবেন তার মধ্যে অধিকাংশতে আপনিও তার সহযোগী হিসেবে কাজ করেছেন। সে ক্রিমিনাল, অভিষেক ফেরেববাজ, অভিষেক মিথ্যাবাদী, এটা সকলে জানে। এমনকি সাম্প্রতিককালে দেখবেন কোর্টও জেনে গেছে। কোর্টও দেখবেন উনি হঠাৎ করে কোর্টের কাছে চলে গেলেন, আমি চোখ দেখাতে বিদেশ যাব। কোর্ট বললো, কোনো দরকার নেই বাবা, আগে এসএসকেএমে যাও, তারপর বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। এসএসকেএমে গিয়ে চোখ দেখাও, যদি এসএসকেএমের ডাক্তাররা বলে তোমার বিদেশ যাওয়ার প্রয়োজন আছে, তাহলে তখনই কিন্তু আবার কোর্টের কাছে ফেরত এসো, কোর্ট তোমার আবেদন বিবেচনা করবে। তো সেই বিবেচনাধীন প্রশ্নটায় হেরে গেলেন। অভিষেক ভাবলেন যে না, আমি একটু সহজেই চোখ দেখানোর জন্য, চোখ দেখানোর বাহানায় আমি চলে যাব বিদেশে, এবং সেখানে গিয়ে আমার যা যা সম্পদ রয়েছে সেটা আমার চোখ দিয়ে আরেকবার একটু দেখে আসবো যে ঠিকঠাক আছে নাকি, কোথায় কাকে দিতে হবে, বিদেশে যে সম্পদগুলো গচ্ছিত আছে সেগুলো নিজের চোখে দেখে আসবেন। এই চোখে এখানে দেখতে অসুবিধা হচ্ছে, এখানে আর কিছু রাখা যাচ্ছে না, বিদেশে সম্পদগুলো কি গচ্ছিত আছে সেগুলো দেখে আসতে পারবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি।
এই অভিষেক যে ধরনের কাজকর্ম করেছেন, উনি দেখুন এখনো এই অবস্থায় বসে উনি হুমকি দিয়ে যাচ্ছেন যে যদি আমরা 31-এ আসি কড়ায় গন্ডা হিসাব হবে। আরে ভাই 31 অবধি তুই কোথায় থাকবি তার ঠিক নেই। জেলের ভিতরে থাকবি না জেলের বাইরে থাকবি। তোর পার্টি বলে তো এখন কিচ্ছু নেই, দল বলে তো কিছু নেই। দলটা ভেঙে গেছে 2-3 ভাগে। কোথায় তোমরা 21শে জুলাই করছো সেটা 10 বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে জানাতে হচ্ছে আমাদের 21শে জুলাই কিন্তু বিড়লা তারামণ্ডলে। তাই বিড়লা তারামণ্ডলে কি দেখায়? শুধু দেখবেন গ্রহগুলো যেগুলো আছে, মঙ্গল গ্রহ, মার্কিউরি, হেন তেন, ভেনাস ফেনাস, যেগুলো এমনি খালি চোখে দেখা যায় না, সেগুলো দেখার জন্য বিড়লা প্ল্যানেটেরিয়ামে দেখতে হয়। ঠিক সেরকমই তৃণমূল মানে দেখার জন্য আস্তে আস্তে ডোডো পাখি হয়ে যাচ্ছে, বা ওই সুদূর গ্রহগুলোর মধ্যে যে এইটুকুনি পুট্টু পুট্টু গ্রহ পুচকি পুচকি, সেইগুলো দেখার জন্য আপনাকে বিড়লা তারামণ্ডল দেখতে হবে। তৃণমূলের ছোট্ট 3000 লোক, আদৌ 300 লোক হবে কিনা সন্দেহ। তাই সেই সভাটা দেখে টুকুস করে আপনারা ঢুকে পড়বেন, মানুষজন ঢুকে পড়বেন বিড়লা তারামণ্ডলে। দূরে চাঁদ তারা দেখতে দেখতে খোঁজার চেষ্টা করবেন তৃণমূলকে কোথাও কি দেখা যাচ্ছে, আছে কি কোথাও। যে সপাটে থাপড়টা মারলো, ঠিক এর আগেও তারা গেছিলেন কিন্তু কোর্টে, এটা কিন্তু প্রথমবার কোর্টে যাওয়া নয়, আগেও তারা গেছিলেন এবং গিয়ে ঋতব্রতর যে ফ্যাকশন তাদের সঙ্গে ঝগড়া করেছেন যে আমরাই সেই বিশাল সম্পদ যেটা আছে, শোনা যাচ্ছে 1000 কোটি টাকার উপরেও আছে, তো সেই সম্পদের উপর অধিকার আমাদের, আমরাই সেটা করব। হাইকোর্ট জানিয়ে দিয়েছে সে গুড়ে বালিয়ে, এখন তোমাদের ওই টাকা নিয়ে তোমাদের কিছু মোচ্ছব করা যাবে না। এই যে 21শে জুলাই সেটা নিজেদের পকেটের টাকা দিয়ে করবেন, তবে নিজেদের পকেটের টাকা তো নয়, এই 1000 কোটি টাকার বাইরেও কিন্তু 100 কোটি টাকা আছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রেখেছেন। আজকে খালি দুঃখ লাগে একটা লোককে দেখে, অনুব্রত মণ্ডল। তিনি বলছেন আমি জানি কিভাবে আমরা এই সভাগুলো করেছি, আমার তো ফুটানি আর নেই। উনি বলেছেন যে আমার সেই ফুটানি আর নেই, সব ইডি সিল করে দিয়েছে, এর ওর কাছ থেকে ধার করে করতে হচ্ছে। আপনারা জেনে রাখবেন আগামী দিনে তৃণমূলের প্রত্যেকটা নেতারই এই অবস্থা হবে। তাদের কিন্তু ধার কর্য করে রাজনৈতিক কাজকর্ম যদি চালাতে হয় তৃণমূলের ছত্রছায়ায়, তাদের কিন্তু সেভাবেই চালাতে হবে। কারণ যেভাবে গত 15 বছর ধরে মানুষকে লুট করেছেন এরা, মানুষের উপর অত্যাচার করেছেন, ডাকাতি করেছেন, প্রত্যেকটা পয়সার হিসেব কিন্তু যেতে হবে। এবং হাইকোর্টও কিন্তু এর পরবর্তীকালে তাদের কিন্তু সমর্থন করবে না, তাদের কিন্তু সহযোগিতা করবে না। ওই আস্থা নেই মমতায়। দেখুন এটা তৃণমূলে কে আছে এটাই এখন বোঝা যাচ্ছে না। প্রতিদিনই লোক নতুন ছাড়ছেন। তপন দাশগুপ্ত হুগলির নেতা বোধ হয়, হ্যাঁ, তা দল তো কেউই নেই অফিসিয়ালি ছাড়া। যারা অফিসিয়ালি ছাড়ছেন তারাও একটু মিডিয়ায় ভেসে উঠতে চাইছেন, আর মিডিয়ায় ভেসে ওঠার এখন সবচেয়ে সহজ উপায় হলো ভাইপোর নামে কিছু একটা বলে দেওয়া। তা ভাইপো যে তৃণমূলের মধ্যে অপাংতেও তিনি যে একটি অবাঞ্ছিত ব্যক্তি সেটা সবাই জেনে গেছে। আজকে ভাইপো নিজেই বলছেন যে আপনারা ফিরে আসুন, আমি তাহলে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। এটার কথাটার কি মানে হলো? কেউ নেই, ফিরে আসুন তারপরে পদত্যাগ করবে। আরে ভাই, তুই যদি পদত্যাগ করারই হতো তুমি আগে বলেছিলে বিজেপি যদি ক্ষমতায় আসে আপনি জেনে নিন, আমি আজকে কথা দিচ্ছি বিজেপি আমরা 200-র উপরে সিট পাবো, বিজেপি 20-30টা পাবে নাকি সন্দেহ যদি আসে, তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। তোকে রাজনীতি করার জন্য কে আটকে রেখেছে? কে কবে থাকতে বলছে ভাই তুমি যদি রাজনীতি না করো ভারতবর্ষের রাজনীতির রসাতলে যাবে? কেউ কি বলেছে? একটা লোককে বলতে শুনেছেন যে অভিষেক ব্যানার্জি যদি রাজনীতিটা ছেড়ে দেয় তাহলে কিন্তু ভারতবর্ষের মহা বিপদ, কালকেই কিন্তু আমেরিকা আমাদের ওপর আক্রমণ করে দেবে? কাউকে বলতে শুনেছেন? কোনো পাগল ছাগল ছাড়া কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে যে অভিষেক যদি রাজনীতিটা না ছাড়ে তাহলে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার মহা বিপদ? কেউ তো মানা করেনি অভিষেক রাজনীতি ছাড়ে। ভাড়া বাড়িতে বিস্ফোরণ। দেখুন রাজারহাট গোপালপুর এই অঞ্চলটা বিগত তৃণমূল সরকারের আমলে কিন্তু রোহিঙ্গাদের একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল। আপনারা জানেন এর আগে এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে, এনআইএ গেছে, তাদের তদন্ত করেছে, কিন্তু রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তাদের সহযোগিতা করেনি বলে সেই তদন্তের অগ্রগতি খুব বেশি একটা হয়নি। অধিকারী সরকার আসে, বিজেপি সরকার আসে, আমরা দেখেছি রাজারহাট গোপালপুর অঞ্চল থেকে এক বিশাল সংখ্যক রোহিঙ্গারা তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, বাড়ির পর বাড়ি খালি হয়ে রয়েছে। এই যে কিছু মানুষ চলে গেছিলেন বাংলাদেশে পালিয়ে গেছিলেন শোনা যায়, তার মধ্যে কিছু মানুষ রয়েও গেছিলেন যারা স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী এসছে কি করবে, তা এমন কিছু করতে পারবে না, যা আছে তাই চলবে, দিদি আমাদের পাশে আছেন, দিদি আমাদের সাথে আছেন। তো সেই স্বপ্ন যারা দেখেছেন তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন এই পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্য। তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন যে পশ্চিমবাংলায় যে উন্নয়নের পথে চলেছে সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সুতরাং এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন তারা ভুলে যাচ্ছেন যে এখন প্রশাসনটা কিন্তু চালাচ্ছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং সেই
সঙ্গে প্রশাসন চলছে এমন কিছু মানুষের এর সহযোগিতায় বা মানুষের যেটা বলবো যে নেতৃত্বে, তারা কিন্তু জাতীয়তাবাদী মানুষ, তারা দেশপ্রেমী মানুষ। সুতরাং এই দেশের মধ্যে কিন্তু, এই বাংলার মধ্যে কিন্তু আর এই ধরনের কাজকর্ম চলবে না। এনআইএ তদন্ত করছে, যে ধরনের লোকজনগুলো এই ধরনের কাজকর্মে জড়িত আছে তারা যদি এখনো সাবধান হয়ে যায় ভালো, তা না হলে কিন্তু গুন্ডা দমন আইন চলে এসছে, সে আইনের আওতাতেও পড়বেন এবং অন্যান্য যে কঠোর আইন আছে সেগুলো তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। সূর্যোদয় দেখতে পারবেন না কিন্তু অনেক দিন। এটা বাইরে থেকে একে ইন্ধন দেওয়া হচ্ছে। একদম তাই। আপনি যদি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকান, গত কয়েক বছরে দেখবেন আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে, তার মধ্যে নেপাল রয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কা রয়েছে, দেখবেন সবকটা রাষ্ট্রেই বেশ কিছুদিন আগে দাউ দাউ করে আগুন জ্বলেছে। তাদের যে রাষ্ট্র ক্ষমতা সেগুলো বেদখল হয়ে গেছে, অন্য মানুষের হাতে চলে গেছে, এবং যাদের হাতে গেছে খুব স্পষ্টভাবেই মনে হয়েছে যেন বিদেশি শক্তি যারা তারা পোষিত এবং বিদেশি শক্তি যারা তারা সমর্থিত। যেসব মানুষ, যেসব লোকজন স্থানীয় মানুষের নির্বাচনে জিতে তারা সরকার এসছেন, তাদের ফেলে দেওয়া হয়েছে এবং একটা আশেপাশ জুড়ে একটা অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ব্যতিক্রম শুধুমাত্র ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের মসনদে এমন এক ব্যক্তি রয়েছেন, মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, যার নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। ভারত কিন্তু এই ধরনের যে প্ররোচনা, সেই প্ররোচনা তাদের এখানে ব্যর্থ হয়ে গেছে। কিন্তু তথাপি যে বৈদেশিক শক্তিগুলো রয়েছেন, যে বৈদেশিক শক্তিগুলো চায় যে ভারতবর্ষ অস্থির হোক, যে অস্থিরতার জন্য ভারতবর্ষ একটা অর্থনৈতিক অবনতির দিকে যাক, সেই বৈদেশিক শক্তি তো সক্রিয় হয়েই রয়েছে। বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, যে ধরনের পরিবেশ সৃষ্টি করছে সেটা ভারতবর্ষে সৃষ্টি করতে পারেনি, কিন্তু তাদের যে প্রচেষ্টা সেটা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে গেছে। নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার ক্রমাগত শক্তিশালী হয়েছে এবং সেইটা ওদের চক্ষুশূল। সেই জন্য বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন বলবো, আজকে যদি আপনি ভারতবর্ষের দিল্লির দিকে তাকান তাহলেও দেখতে পাবেন যে বিদেশি শক্তি দ্বারা পোষিত এই শক্তিগুলো আজকে কিন্তু ভীষণভাবে ওপরে উঠে এসছে। তাদের জনভিত্তি না থাকা সত্ত্বেও কিন্তু তারা কিছু না কিছু একটা আন্দোলনের অভিমুখটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি দেখুন, আপনি আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখুন, আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে দেখুন, এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেই চলেছে। আপনি মালদায় দেখুন, আপনি মুর্শিদাবাদে দেখুন, দেখবেন এই ধরনের দেশ বিরোধী, জাতীয়তা বিরোধী এবং মানবতা বিরোধী কিছু কাজকর্ম হয়েই চলেছে। কিন্তু দেশের ভিতরে থাকতে হলে এই ধরনের শক্তিগুলো থাকবে, আর এই ধরনের শক্তিগুলোর কিন্তু কড়াহাটে মোকাবিলাও করতে হবে এবং সেই মোকাবিলার জন্যই কিন্তু আজকে গুন্ডা দমন আইনে এসছে। আজকে যারা এই বাস ট্রাম ভাঙবেন, সমাজকে অস্থির করার চেষ্টা করবেন, সমাজে দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন, তাদের খেয়াল রাখতে হবে কিন্তু বাস ভাঙুন, ট্রাম ভাঙুন, সেই বাস ভাঙার পয়সাটা আপনার পকেট থেকেই দিতে হবে। প্রয়োজনে আপনি গত 15 বছর ধরে টাকা কামিয়ে যে অট্টালিকাটা বানিয়েছেন সেটা কিন্তু সরকার নিয়ে নেবে এবং সেটা থেকেই কিন্তু তার টাকাটা উসুল করা হবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।